প্রার্থিতা ফিরে পেতে প্রথম দিনে ৪২ জনের আপিল, অধিকাংশই স্বতন্ত্র। ১০ ডিসেম্বর থেকে শুনানি। নৌকা প্রতীকেই নির্বাচন করতে চায় জোট শরিকরা, স্বতন্ত্র প্রার্থী থাকা নিয়ে আপত্তি। গৃহ বিবাদে নির্বাচন না করলেও রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন না রওশন, থাকতে চান সরকারের সঙ্গে। ত্যাগ আর বিসর্জন দিয়ে তৈরি হয় আপনার স্বপ্নের বাড়ি। আমরা বুঝি বলেই তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ৯:২১ সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থীরা প্রার্থিতা ফিরে পেতে আপিল শুরু করেছেন। প্রথম দিনে আপিল করেছেন ৪২ জন প্রার্থী, এর অধিকাংশই স্বতন্ত্র। প্রার্থিতা কারা ফিরে পাবেন তা জানতে শুনানি পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। শিউলি শবনমের প্রতিবেদন। ১% ভোটার তালিকা অসম্পূর্ণ থাকা, স্বাক্ষর ভুল থাকা বা স্বাক্ষর না থাকা, বিদ্যুৎ ও গ্যাস বিল না দেয়া, ঋণ খেলাপ সহ নানা কারণে অবৈধ হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল আবেদন শুরু করেছেন। আপিল গ্রহণ করতে আগারগাঁও নির্বাচন ভবনের অস্থায়ী ডেস্কে 10টি অঞ্চলের জন্য 10টি বুথ করা হয়। আপিল জমা নেওয়ার প্রথম দিন 57টি টোকেন সংগ্রহ করা হলেও জমা পড়েছে মোট ৪২টি আপিল। আপিল করা বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থীরই ছিল ১% ভোটার তালিকা, যথাযথ উপস্থাপন এবং গ্যাস বিদ্যুৎ বিল পরিশোধ সংক্রান্ত জটিলতা। কমিশন কর্তৃক যে তদন্ত হয়েছে সেখানেও আমি উত্তীর্ণ হয়েছি, বাট ভুলবশত কিছু জায়গায় আমার সিগনেচার দেওয়া দরকার ছিল, সেটি হয় নাই। আমার একটা বিদ্যুৎ বিল অপরিশোধিত বলে আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। প্রথম দিন উল্লেখযোগ্য হেভিওয়েট প্রার্থীদের আপিল আবেদন না পড়লেও স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের মাঠে নামা বিএনপির দলছুট প্রার্থীকে দেখা গেছে প্রার্থিতা ফিরে পাওয়ার লড়াইয়ে। রিটার্নিং অফিসার আমাকে দুটি জায়গায় ভুল ধরেছেন। একটি জায়গায় ভুল ধরেছেন, আমি কোনো মামলা মোকদ্দমায় অতীতে ছিলাম কিনা সেটি লিখি নাই। আর সাজাপ্রাপ্ত না হয় তাহলে লেখার এগুলো অবান্তর বলে মনে করি, কারণ আমরা যারা বিএনপি করতাম আমাদের হাজার হাজার মামলা আছে, কত মামলা লিখবো। ঋণ খেলাপের দায়ে মনোনয়ন বাতিল হওয়া পরিচিত মুখ শিল্পী ডলি সায়ন্তনীকেও দেখা গেছে প্রার্থিতা ফিরে পেতে ছুটে আসতে। যে আমার একটা ক্রেডিট কার্ডের সমস্যা ছিল, তো সেটা যখন আমার নলেজে আসলো তখন এটা আমি ফুল কমপ্লিট করে দিয়েছি। কমপ্লিট করার পরে একটা তো প্রসিডিউর থাকে, এই জন্য এখন আমি আসছি আপিল করার জন্য। আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলেও মামলা সংক্রান্ত জটিলতায় বাছাইয়ে বাদ পড়েছেন কিশোরগঞ্জ ৩ আসনের নাসিরুল ইসলাম খান আওলাদ। কাগজপত্র জমা দিছিলাম, একই সিস্টেমে আমি এমপিতেও জমা দিছি, কিন্তু ওনারা বলতেছে যে হলফনামায় নাকি একটু 19-20 হয়ে গেছে। এদিকে 4টা পর্যন্ত আপিল গ্রহণ শেষে অস্থায়ী বুথ পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। পরে তিনি সাংবাদিকদের জানান, আপিল জমা ও শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। শুনানি হবে আমাদের 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত। আমরা তখন পুরো কমিশন বসে আপিলগুলো শুনে আমরা আমাদের সিদ্ধান্ত দেব। প্রথম দিন আপিল আবেদনের মধ্যে 30 জন স্বতন্ত্র প্রার্থী, 2 জন আওয়ামী লীগ ও বাকিরা বিভিন্ন রাজনৈতিক দলের। শুনানি শুরু হবে 10 ডিসেম্বর, চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। নৌকা প্রতীকেই নির্বাচনে অংশ নিতে চায় 14 দলের শরিকরা। তারা বলছেন, একই আসনে জোট এবং স্বতন্ত্র প্রার্থী থাকলে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু জানিয়েছেন, জোটের আসন বিন্যাস ও প্রার্থী চূড়ান্তে 17 ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 14 দলের জোটগতভাবে অংশগ্রহণ ও আসন ভাগাভাগি ইস্যুতে সোমবার গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাথে বৈঠক করে জোট নেতারা। ওই বৈঠকের পরদিনই 14 দল সমন্বয়ক আমির হোসেন আমুর বাড়িতে আসেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
ঘণ্টাখানেক বৈঠক শেষে নেতারা জানান জোটগতভাবেই নৌকা প্রতীকে নির্বাচন করছেন তারা। ইতিবাচক, তবে মূলত রাজনীতি আলোচনা হয়েছে, যতখানি সিট নিয়ে আলোচনা হয়েছে। জোটের মর্যাদা সম্মান রক্ষা করে আসন বন্টনের নীতি যাতে কার্যকরী হয় সেভাবেই আলোচনা চলছে। 14 দলের 10 জন সংসদ সদস্য আছেন, আমরা আশা করছি 10 দুগুণা 20 জন করতে, এটা আমরা চেষ্টা করব। বাকি শেখ হাসিনা তার দল সবকিছু মিলিয়ে উনি বিবেচনা করবেন। পরে আমির হোসেন আমু জানান জাতীয় পার্টির সাথে আলোচনা এখনো বাকি, পরে হবে সিদ্ধান্ত। যেহেতু এবার একটু জিনিসটা অনেক কমপ্লিকেটেড, অনেক রকম ব্যাপার স্যাপার, সেইখানে কিভাবে আসন বিন্যাস করা যায় সেগুলি একটু যার যার মতো করে যদি বলে সেইভাবে আমরা আলোচনা করব, আলোচনা করে নেত্রীকে জানাবো। তারপর জাতীয় পার্টি আছে, জাতীয় পার্টির সাথে আলোচনা হবে, তাদের আসন বিন্যাস হবে। এইটা আমাদের এই 14 দল অনেক পরীক্ষিত, এইটা শুধু আসন বিন্যাসের উপর নির্ভর করে না। আমরা একটা রাজনৈতিক আদর্শিক জোট, এটা ভাগাভাগির জোট না অন্যের মতো। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের জোটের শরিকরা শেষ পর্যন্ত কয়টি আসন পাচ্ছে তা দেখতে অপেক্ষা করতে হবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 17 ডিসেম্বর পর্যন্ত। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাচনে সর্বোচ্চ ভোটার উপস্থিতির মধ্য দিয়ে বিএনপির সকল ষড়যন্ত্রের জবাব দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 10 ডিসেম্বর মানবাধিকার দিবসে নির্বাচন কমিশনের অনুমতি না পাওয়ায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমাবেশ হচ্ছে না বলেও জানান তিনি। মাহমুদ হাসানের প্রতিবেদন। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ একতরফা নির্বাচন করছে না, বরং বিএনপি নির্বাচনে একতরফা বাধা দিচ্ছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, তাদের সবকিছুর জবাব নির্বাচনে সর্বোচ্চ ভোটার উপস্থিতির মাধ্যমেই দেয়া হবে। জ্বালাও পোড়াও এই যে করছে বিএনপি এবং ওয়ান সাইডেড বাধা, আমি বলবো তারা একতরফা বাধা দিচ্ছে। এর বিরুদ্ধে আমরা কি চুপচাপ থাকবো? আমাদের তো কথা বলতে হবে, আর নির্বাচনের মাধ্যমে আমরা জবাব দেব। এর আগে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন বানচাল করতে হরতাল অবরোধ করছে যারা, তারা গণতন্ত্র বিরোধী। সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদী শক্তি, এরা কিন্তু গণতন্ত্র সমর্থন করে না। যারা আজকে গণতান্ত্রিক একটা নির্বাচনকে বয়কট করছে এবং প্রতিহত করার জন্য অবরোধ ডাকছে, হরতাল ডাকছে, এরা তো গণতন্ত্রের শক্তি নয়। সাম্প্রদায়িক অপশক্তি বিএনপি গণতন্ত্রকে সমর্থন করে না বলেই তারা দেশ বিরোধী ষড়যন্ত্র করে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নিয়ম অনুযায়ী যৌক্তিকভাবে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। দলীয় অন্তর্দ্বন্দ্বে নির্বাচনে অংশ না নিলেও রাজনীতি থেকে হারিয়ে যাচ্ছেন না রওশন এরশাদ। অনুসারীরা বলছেন, রওশন বা পুত্র সাদ এরশাদ নির্বাচনে না থাকলেও সরকারের সঙ্গে সম্পর্ক নষ্ট করবেন না। একই সাথে নির্বাচনের পর সরকার ও দলে রওশন যথাযথ সম্মান পাবেন বলেও মনে করছেন দুপক্ষের নেতারা। রিপোর্ট আতিক রহমান পূর্ণিয়ার। দেবরভাবির টানাপোড়েনের মাঝে নির্বাচনে অংশ নিলেন না জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। জিএম কাদের রংপুর 3 আসন থেকে নির্বাচন করছেন, সেখানে সাদ এরশাদও নির্বাচন করতে চেয়েছিলেন। এর বাইরে মশিউর রহমান রাঙা, কাজী মামুন, গোলাম মসির মনোনয়ন নিয়ে জিএম কাদের ও রওশন পক্ষের মধ্যে জটিলতা বাড়ে। সবশেষ অবস্থা যাই হোক, রওশন এরশাদ এখনই রাজনীতি থেকে হারিয়ে যাচ্ছেন না, বরং আরও সম্মানের সঙ্গে ফিরবেন বলে মনে করেন তার অনুসারীরা। ভবিষ্যৎ জানি না, কারণ সরকার কি করবে বা তাদের কি প্ল্যান সেটা তো আমরা বলতে পারি না। তো বেগম রওশন এরশাদ জনগণের জন্য, মানুষের জন্য এবং দেশের জন্য যে ভালো কিছু থাকলে অবশ্যই সেখানে উনি পার্টিসিপেট করবেন, কিন্তু রাজনীতি থেকে উনি উঠে যাবেন না। উনি রাজনীতিতে সক্রিয় আছেন এবং থাকবেন। জাতীয় পার্টির মহাসচিবও রওশনকে যথাযথ সম্মান দেওয়ার কথা জানান। আমার দলের কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত হয়ে গেছে, তারপর আমার দলের চেয়ারম্যান, আমাদের নীতি নির্ধারণী ফোরাম
প্রেসিডেন্ট সভা ডেকে তখন আমরা অবস্থার প্রেক্ষিতে সিদ্ধান্ত নিব। জিএম কাদেরের ঘনিষ্ঠ মহলে রওশন এরশাদের তীব্র বিরোধিতা আছে। আসলে দেখেন, রওশন এরশাদ উনি আমাদের চিফ প্যাট্রন অফ আওয়ার পার্টি, ওনার কোনো এক্সিকিউটিভ পাওয়ার নাই। একা একা যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন সেটা ওনার ব্যক্তি একটা সিদ্ধান্ত নিয়েছেন, উনি নিতেই পারেন ব্যক্তি সিদ্ধান্ত, কিন্তু আফটার অল আমাদের দলের মতামত ছাড়া উনি কোনো সিদ্ধান্ত দিতে পারেন না। একক নির্বাচন নাকি মহাজোট, এই দোলাচলে এখনো জাতীয় পার্টির বেশিরভাগ প্রার্থী। আতিকুর রহমান পূর্ণিয়া, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। নির্বাচন প্রতিহত করা যাবে না, প্রয়োজনে মাঠে থাকবে সেনাবাহিনী, বলছে ইসি। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। যারা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে তাদের বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক আছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। ময়মনসিংহ জেলা পরিষদ অডিটোরিয়ামে বিভাগীয় ও জেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন মোহাম্মদ আলমগীর হোসেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে কমিশন মাঠে সেনাবাহিনী নামানোর কথা ভাবছে বলেও জানান তিনি। নির্বাচন নিয়ে বিদেশি কোনো চাপ নেই জানিয়ে কমিশনার বলেন, নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে কমিশন কী ব্যবস্থা নিচ্ছে সে বিষয়েই জানতে চান বিদেশিরা। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থারা আছেন, তারা এই ব্যাপারে যথেষ্ট তৎপর আছেন এবং আরও ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষার জন্য আপনারা জানেন যে আমাদের র্যাব, বিজিবি, তারপর এই এলাকা আমাদের দক্ষিণাঞ্চলগুলোতে কোস্টাল বেল্ট যেগুলো বলি আমরা, সেখানে কোস্টগার্ড থাকবেন এবং আমাদের জাতীয় নির্বাচনে সেনাবাহিনী হয়তো থাকবেন। আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। ভোটের হাওয়া বইছে দক্ষিণের জেলা পটুয়াখালীতে। নির্বাচনী মাঠে সরব আওয়ামী লীগ। 4টি আসনে এবার মনোনয়ন পেয়েছেন আফজাল হোসেন, আসম ফিরোজ, SM শাহজাদা ও মাহবুর রহমান। দলের নেতারা বলছেন ব্যাপক উন্নয়নের কারণে সব আসনেই নৌকার জয় হবে, আর বিএনপি বলছে নির্বাচনে গেলে তারাই জয়ী হবে। তবে জেলার বিশিষ্টজনেরা মনে করেন এবারের নির্বাচনে উন্নয়নই হবে মূল ফ্যাক্টর। প্রতিনিধি মুজাহিদ প্রিন্সের রিপোর্ট, জানাচ্ছেন আকবর হোসেন সুমন। যে 8টার মধ্যে তুই আবি রাঙ্গাবালি গানে যাওয়া লাগবে, তুই এখন কুয়াকাটা থাকলে আমরা তোর যে সব চৌরাস্তায় বই রয়েছি গানে যাওয়া করে, তুই যেই বই গাড়িতে ওঠো, চিন্তা করিস না। আস্তে আস্তে এখন যে অবস্থা গাড়িতে বেশি লাগার কথা না। পানাগামীর দলটি অপেক্ষা করছিল ঢুলির জন্য। ঢুলি রওনা হয়েছেন কুয়াকাটা থেকে। আসতে সময় লাগবে মাত্র 40 মিনিট, অথচ একটা সময় ছিল এই দূরত্বে আসতে লেগে যেত সারাদিন। পটুয়াখালী এখন আর বিচ্ছিন্ন কোনো জনপদ নয়, এই জেলা যেন উন্নয়নের রোল মডেল। পর্যটন কেন্দ্র কুয়াকাটা পটুয়াখালীকে নিয়ে গেছে বিশ্ব দরবারে। সমুদ্রের সাথে মিতালি করতে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। বৌদ্ধ মন্দির ছাড়াও বেশ কিছু পর্যটন স্পটে লেগেছে উন্নয়নের ছোঁয়া। পায়রা বন্দরে অহরহ ভিড়ছে বিদেশি জাহাজ। পায়রা ঘিরেই যেন উন্নয়নের বেলা। পায়রা সেতুটিও যোগাযোগ ব্যবস্থাকে সহজ করেছে। তাপবিদ্যুৎ কেন্দ্র, EPZ, শেখ হাসিনা সেনানিবাস, শেরিবাংলা নৌঘাঁটি, সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন, বীজ বর্ধন খামার সহ হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পে পটুয়াখালীতে রীতিমতো বিপ্লব ঘটেছে। আর্থসামাজিক বাস্তবতায় দক্ষিণের জেলাটি এখন উন্নত এক জনপদ। উন্নয়নে অভিভূত জেলার মানুষ। নির্বাচনের আগে তাই মানুষের মুখে মুখে বদলে যাওয়ার গল্প। এবারের ভোটে উন্নয়নের পক্ষেই থাকতে চান তারা। আমরা যারা দিন মজুরি তো গ্যাঞ্জাম চাই না, কোনো আন্দোলন চাই না, যেহেতু আমাদের দিন খাটতে হয়, দিন খাইতে হয়। সুন্দরভাবে নির্বাচন চাই, আমরা সবাই যেন যে ওই জায়গায় ভোট দিতে পারি। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হোক এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনটা হোক। জেলার বিশিষ্ট জনরাও বলছেন মানুষ উন্নয়নের পক্ষে। সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়ন টেকসই হবে বলেই মনে করেন তারা। একটি দেশে যখন উন্নয়ন ত্বরান্বিত হয় তো সে মানুষ তো উন্নয়নই চায়। যদি চলমান সরকারই প্রতিষ্ঠিত থাকে তাহলে তার ব্যাহত হয় না, আরো উন্নয়নের গতি দ্বারা বৃদ্ধি হয়। প্রস্তুতি শেষ করে ভোটের মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
4টি আসনেই জয়ের ব্যাপারে আশাবাদী জেলা নেতৃত্ব। এই পটুয়াখালী জেলায় ৭৭টা ইউনিয়ন, এই ৭৭টা ইউনিয়নের মধ্যে 2-1টা ইউনিয়ন বাদে আর সমস্ত ইউনিয়নে আমি নৌকাকে বিজয় করার জন্য চারণের মতো ঘুরে বেরিয়েছি। উন্নয়নকে স্বীকার করে বিএনপি নেতারা বলছেন, আগের তুলনায় বিএনপি এখন আরও শক্তিশালী। এই মুহূর্তে যদি আমাদের দল যদি সিদ্ধান্ত নেয় যে দ্বাদশ সংসদ নির্বাচনে যাবে, সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ 4টি আসনেই আমরা নির্বাচন করতে পারবো। সেই সাংগঠনিক, সেই রাজনৈতিক সক্ষমতা আমাদের আছে। আগামী 7 জানুয়ারি জেলার 4টি আসনে 11,93,057 জন ভোটার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি রাত 9টার 21-এর সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রার্থিতা ফিরে পেতে প্রথম দিনে 42 জনের আপিল, অধিকাংশই স্বতন্ত্র। 10 ডিসেম্বর থেকে শুনানি। নৌকা প্রতীকে নির্বাচন করতে চায় জোট শরিকরা, স্বতন্ত্র প্রার্থী থাকা নিয়ে আপত্তি। গৃহ বিবাদে নির্বাচন না করলেও রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন না রওশন, থাকতে চান সরকারের সঙ্গে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায়। দেখার আমন্ত্রণ রইল।